আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। দর্শক, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই। অনেকে হয়তো এখন আমাদেরকে দেখে খুশি হয়েছেন বা অবাক হচ্ছেন। আমাদের অনুষ্ঠানটি রাত 10টায় ছিল, কিন্তু এখন থেকে আপনাদের সকলের অনুরোধে এবং সুবিধার্থে আমরা রাত 8টায়, যদিও আজকে একটু দেরি হয়ে গিয়েছে, কিন্তু রাত 8টা থেকে আমরা আপনাদের সাথে থাকবো 8টা থেকে 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে টিভি স্ক্রিনে রাখা যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারবেন। আপনার ইমিগ্রেশন সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের সাথে আপনারা সরাসরি আলাপ করতে পারবেন। দর্শক, আপনারা জানেন যে সব সময়কার মতো আমাদের অনুষ্ঠানে থাকেন ব্যারিস্টার মনোয়ার হোসেন, যিনি 2 যুগেরও বেশি সময়, 25 বছরেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় এবং সরাসরি আপনাদেরকে ইমিগ্রেশন এবং অন্যান্য আইন বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন। উনি আজকে থাকবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করবেন। ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনি কেমন আছেন? থ্যাংক ইউ ব্যারিস্টার সাইমা। আমি অবশ্যই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে দর্শকদেরকে বলবো যে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা রেডি থাকবেন। ইমিগ্রেশন সংক্রান্ত, আইন সংক্রান্ত যে কোনো প্রশ্ন, আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমরা আছি, একটা দিক নির্দেশনা আশা রাখি আপনাদেরকে দেবো। প্রত্যেক অনুষ্ঠানেই আমরা আপডেট নিয়ে আলোচনা করে থাকি। ইমিগ্রেশন লয়ের যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আপডেটগুলো আসছে, সেগুলো আপনি আমাদের দর্শকদের সাথে শেয়ার করে থাকেন, সেগুলো নিয়ে আলোচনা করে থাকেন। আজকেও আমরা আপনার কাছ থেকে সেই আপডেটগুলো জানবো। তবে আমাদের দর্শকরা যারা সাথে আছেন, শুরুতে একটি কল নিয়ে নিই, পরে আমরা আলোচনায় ফিরে যাব। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জি বলুন, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো, আমি ওয়ার্ক পারমিটে আসছি, কিন্তু কোম্পানি ডিসলভ হয়ে গেছে। আচ্ছা, আমি কোনো কার্টেলমেন্ট পাই নাই, কিন্তু আমার কি সাজেশন আছে, কি চান্স আছে, কিভাবে করতে পারবো ভিসা? আপনার কোম্পানি ডিসলভ হয়ে গেছে, আপনি কোনো কার্টেলমেন্ট নোটিশ বা কিছু পাননি, কিন্তু এখন আপনি জানতে চাচ্ছেন যে আপনার হাতে কি কি অপশন আছে বা কি করতে পারেন আপনি। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমি স্যারের কাছে উনি কি লাইনে আছেন? জি জি, আপনি লাইনে থাকুন, আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন। জি, আচ্ছা, আপনি কি আপনার ভিসা আর কতদিন আছে? আমার 1 বছর আছে। আচ্ছা আচ্ছা, আপনি কি ওখানে অলরেডি কি কাজ করছেন না করছেন না? আমি অন্য জায়গায় কাজ করছি। না, ওখানে কাজ করছে না নাকি? জি না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ওখানে কাজ করছেন না, কেন করছে না? কি আপনাকে কি বলছে তারা রাখবে না, নাকি তাদের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে? ওরা টোটাল ডিসলভ হয়ে গেছে, ওরা কোনো সময় জয়েনই করিনি কোথাও। ও কখনো কাজ করেননি উনি ওখানে? না। ওকে, তাহলে সেটা তো অন্য জিনিস। এখন কাটেলমেন্টের জন্য আপনি নোটিশ পাবেন। নর্মালি আপনাকে 60 ডেজের টাইম দেওয়া হবে অন্য একটা কারোর সাথে জয়েন করার জন্য। যদি আপনার স্পন্সর এটাই রিপোর্ট করে থাকে, অথবা হোম অফিস যদি জানতে পারে যে আপনি তাদের সাথে যাদের সাথে কাজ করার কথা ছিল তাদের সাথে কাজ করছে না, সেটা যদি জানতে পারে, তাহলে তারা এটা কাটেলমেন্ট করবে, কাটেলমেন্ট নোটিশ পাবে। আচ্ছা, এখন আরেকটা হয়তো চিন্তা করতে পারেন, হয়তো আপনার এমপ্লয়ারে যে স্পন্সর, তিনি আপনার বিষয়টা হয়তো তারা ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে জানিয়ে দিয়েছে, এমন হতে পারে। তো এমন যদি হয়, তাহলে হোম অফিস অবশ্যই সে অ্যাকশনে যাবে, যেটা আমি বললাম। আরেকটা হচ্ছে, হয়তো তারা কিছু জানাচ্ছে না, অথবা আপনিও জানতে পারছেন না কি হচ্ছে, কিন্তু হোম অফিস আপনাকে জানাবে। হয়তো আপনি সন্দেহে আছেন যে আপনাকে লেটেস্ট যে আপনার যেটা মোস্ট নন যে অ্যাড্রেস আপনার, যেটা হোম অফিসকে আপনি কোনো সময় অ্যাপ্লিকেশনের সময় কিংবা ভিসা করে আসার সময় আপনি দিয়েছেন, সেই অ্যাড্রেসে অথবা ইমেল অ্যাড্রেসে আপনাকে এই নোটিশটা পাঠানো হবে। তো এখন সমস্যা হচ্ছে, ওই অ্যাড্রেস থেকে অনেকেই আবার নতুন অ্যাড্রেসে চলে যান, হয়তো ওই অ্যাড্রেসে কখনো থাকেননি, এমনও হতে পারে। তাহলে উনি কী করে জানবেন? এখানে একটা রিস্ক থাকে। তো যখনই আপনি হোম অফিসে কিছু করতে যাবেন, ভবিষ্যতে কোনো অ্যাপ্লিকেশন করতে যাবেন, তখন দেখবেন হয়তো আপনার এটা আগেই হয়তো ভিসাটা কাটেল হয়ে বসে আছে, 60 ডেজ টাইমও আপনি পান নাই। এগুলি তো রিস্ক আছেই। তো সেই ক্ষেত্রে আপনাকে
একজন লয়ারের হেল্প নিতে হবে, এবং এই লয়ার আপনাকে হেল্প করবে হোম অফিসের সাথে কমিউনিকেট করে এটার অবস্থাটা জানার জন্য, কী অবস্থা এটা বোঝার জন্য। এমনও হতে পারে হয়তো আপনাকে আপনার লয়ার হয়তো অ্যাডভাইস করতে পারে আপাতত কিছু না জানানোর জন্য, কিছু না করার জন্য, এমনও হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার কেসের সব কিছু শোনার পরে তারা কি করবেন। কাজে আপনি একজন লয়ারের হেল্প নিন, হেল্প নিয়ে আপনি এটা সম্পর্কে আপনি ইনকোয়ারি করতে পারবেন। আর আপনি ডাইরেক্টও করতে পারেন, তবে ডাইরেক্ট করলেও এখানে একটা রিস্ক আছে। যেমন অনেক সময় ইনকোয়ারিটা অনেক সময় অনেক কিছুকে ট্রিগার করে পক করে। যেমন আপনি একটা ইনকোয়ারি করলেন, তারা হয়তো এটা নিয়ে দেখছে না, অন্য কিছু নিয়ে তারা ব্যস্ত, কিন্তু পরবর্তীতে তারা আপনার একটা ফাইল দেখে তারা আপনাকে এই কার্টেলমেন্ট নোটিশটা পাঠিয়ে দিল। কাজে এইটাও তখন যখন ইনকোয়ারি করবেন তখন এটাও মনে রাখতে হবে যে এটা তাদের কাছ থেকে একটা রিঅ্যাকশন আসতে পারে, অথবা এমনও হতে পারে তারা জানাতে পারে যে তারটা রিভোক হয়ে গেছে, অথবা তারটা কাটেল হয়ে গেছে, অথবা তারটা এখনও পর্যন্ত ঠিক আছে, তাদের রেকর্ডপত্র ঠিক আছে, এখনও তার ভিসা আছে ইত্যাদি। কাজে এইভাবে আপনি জানতে পারেন। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ বিস্তারিত আলোচনা করার জন্য। দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য। আশা করি আপনি ব্যারিস্টার মনোয়ার হোসেনের অ্যাডভাইস থেকে আপনি একটি দিক নির্দেশনা পেয়েছেন। দর্শক, আপনারা যারা অপেক্ষা করছেন বা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাদের জন্য আবারও বলে দিচ্ছি, টিভি স্ক্রিনে আপনারা নাম্বারটি দেখতে পাচ্ছেন 02035155788। এই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমি আবার ফিরে যাচ্ছি ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারের কাছে, যে আমরা আপডেট নিয়ে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে সবসময় আমাদের দর্শকরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছ থেকে অনেক আপডেট পেয়ে থাকেন, তো নতুন কোনো আপডেট আছে কিনা যেগুলো আপনি আজকে শেয়ার করবেন? থ্যাংক ইউ ব্যারিস্টার সাইবা। আপডেট যে একেবারে থাকবে না এটা না, খুব একটা বেশি না থাকলেও সবসময় থাকে কিছু না কিছু। যেমন কারণ হচ্ছে ইমিগ্রেশন লটা, ইউকের ইমিগ্রেশন লটা হচ্ছে যে কোনো দেশের চেয়ে এখন খুব জটিল। আর এই কথাটা কিন্তু আমি বলছি আজকে না, বোধহয় 20 বছর আগে থেকেও বলছি। কারণ ইমিগ্রেশন লটা এই দেশে কীরকম, খুব সেন্সিটিভ একটা বিষয়। এটা গভর্নমেন্ট পরিবর্তন হলে তখন পরিবর্তন হয়, কখনো কড়া করে হয়, যেটা আমেরিকা যেটা ট্রাম্পের সময় এখন দেখছেন, আগেও দেখেছেন। আবার যখন অন্য পার্টি আসে তখন কীরকম হয়, ঠিক এইখানেও এরকম জোয়ার ভাটার মতো অবস্থা হয়। একটা প্লাস মাইনাস সবসময় থাকে, এবং কোভিডের সময়ও কিছু চেঞ্জ আসছে, কোভিডের পরে চেঞ্জ আসছে। কোভিডের আগে একরকম সিচুয়েশন ছিল, এখন বর্তমানে আরেক রকম সিচুয়েশন হয়ে গেছে। যেটা লেবার পার্টি সবসময় ইমিগ্রেশন ফ্রেন্ডলি ছিল, তারা এখন অন্যরকম পরিবর্তন, স্ট্রিক্ট করার কথা বলছে। এখন এইখানের মধ্যে আপনার যেটা পরিবর্তন, সেগুলি নিয়ে গত কয়েকটা অনুষ্ঠান আমরা আলোচনা করেছি। কারণ আগামী এই বছরটাই আমরা দেখব ইমিগ্রেশন লতে বিশাল পরিবর্তন। বিশেষ করে যারা ইনডেফিনিট লিভ টু রিমেইন, স্থায়ী বসবাস করার জন্য যারা অনুমতি নিতে চান, তাদের ক্ষেত্রে টাইম 5 বছর, 10 বছর ইত্যাদি, এগুলি সব কিছু এক একটা চেঞ্জ আসতেছে। এবং একইভাবে তারা কঠিন করেছে যে ওয়ার্ক পারমিটে, অর্থাৎ স্কিল্ড ওয়ার্কারের সুইচিং করা। স্কিল্ড ওয়ার্কারের সুইচিং করার জন্য সবসময় যে নিয়ম, সেই নিয়মেই আছে, কিংবা ওয়ার্ক পারমিটে আসার জন্য নিয়মে আছে, কিন্তু তারা কতগুলি নিয়ম করেছে। যেমন তার স্যালারি ওয়াইজেস বাড়িয়ে দিয়েছে, যাতে করে আনা কঠিন হয়ে যায়, যে কেউ ইচ্ছা করলে যেন এটা স্পন্সর করতে না পারে। তারপর মনে করেন যে লেভেল জব ছিল 3 লেভেল, যে জব লেভেল 3 জব নিয়ে আসতে পারতো, অর্থাৎ লো স্কিল হলেও স্কিল ওয়ার্কার ভিসা আসতে পারতো, সিম্পলি কেয়ার ওয়ার্কারও আসতে পারতো। এখন সব কিছু করে তারা বলছে না, লেভেল 6 হতে হবে, এটা গ্র্যাজুয়েট লেভেল জব হতে হবে। আর কি, এখন এই 8ই জানুয়ারি থেকে যেটা নতুন নিয়ম আসছে, সেটা হচ্ছে আগে যেখানে B1 লেভেল ইংলিশ দিয়ে হতো, সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে হতো, এখন যারা স্কিল ওয়ার্কার আসবেন তাদেরকে B2 লেভেল হতে হবে। যেটা ইউকেতে কোনো বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে পড়ার জন্য
বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসার সময় যেই রিকোয়ারমেন্টে চায়, যেই শর্তটা থাকে যে 5.5 IELTS ইকুইভ্যালেন্ট, সেটা হচ্ছে B2, সেরকম B2 স্ট্যাটাস থাকতে হবে, তাদের স্ট্যান্ডার্ডের ইংলিশ সার্টিফিকেট থাকতে হবে। এটা হচ্ছে বড় পরিবর্তন। আর আগে আমরা বলেছি যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখ হচ্ছে কনসালটেশনের জন্য আপনার মতামত পাঠানোর জন্য লাস্ট টাইম। আপনারা মতামত দেবেন, আমরা বলছি সবাইকে মতামত দেওয়ার জন্য। আপনারা যেখানে আছেন যেভাবে পারেন, যে এই যে ইমিগ্রেশন স্কিল ওয়ার্কারদেরটা 5 থেকে 10 বছরে করা, তারপরে হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশনগুলো, এগুলোকে টাইম বাড়ানো, অ্যাসাইলামদের যারা আছে ওটা তো অলরেডি তারা সেটাও পলিসির কথা বলেছে যে তারা 20 বছর পর্যন্ত করবে অ্যাসাইলামের ভিত্তিতে, যেটা পার্মানেন্ট রেসিডেন্সিপ পাওয়া যেত 5 বছর জায়গায়। এগুলি সব অনেকের লাইফকে এটা প্রভাবিত করবে, জীবনকে বদলিয়ে দেবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি মনে করেন যে এটা অন্যায়, আমি মনে করি একজন মানবাধিকার আইনজীবী হিসাবে, একজন ইমিগ্রেশন আইনজীবী হিসাবে, এবং আমি অবশ্যই মনে করি একজন ইমিগ্রেন্ট হিসেবেও মনে করি যে এখানে ইমিগ্রেন্টরা এখনও কষ্ট করে ট্যাক্স দেয়, তারা এখানে এই দেশের জন্য কাজ করছে, তাদের উপরে এটা অবিচার করা হচ্ছে। কেউ যদি অবৈধভাবে আসতে চায়, আসে, তাদের ব্যাপারে তোমরা ব্যবস্থা নিতে পারো, কিন্তু সেটা না করে যারা নিরীহ ইমিগ্রেন্টসরা আছে, যারা এখানে কাজ করে থাকতে চায়, কন্ট্রিবিউট করতে চায়, তাদের উপরে সব কিছু কড়াকড়ি করা, তাদের লাইফটাকে টাফ করা, আনসার্টেন করা, এটার বিরুদ্ধে আমরা। তো সেই জন্য আপনারা আপনার মতামত দেবেন। আর এটা হচ্ছে যে পোস্ট স্টাডি ওয়ার্ক, যেটাকে আমরা গ্রাজুয়েট ভিসা বলি, সেটা আগামী বছর জানুয়ারি থেকে 2 বছরের জায়গায়, যারা জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন করবে তাদেরকে 2 বছরের জায়গায় 18 মাস পর্যন্ত ভিসা দেওয়া হবে। তারা কাজ, ব্যবসা সব কিছু করতে পারবেন। তবে সেটা আগে 2 বছর ছিল, সেটা এখন 1.5 বছর করা হচ্ছে। এই হচ্ছে আপডেট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত আলোচনা করলেন। আপনি আগের অনুষ্ঠানগুলোতেও করেছেন, তো আমাদের দর্শকদের সুবিধার জন্য আজকে আবার বললেন, অনেক ধন্যবাদ। দর্শকদের কাছ থেকে আমরা বিভিন্ন রকম প্রশ্ন পেয়ে থাকি, তার মধ্যে একটি ইস্যু নিয়ে আপনি হয়তো আগেও আলোচনা করেছেন, কিন্তু আজকে আমি আবার প্রশ্ন করব। সেটা হচ্ছে ডিটেনশন। কেউ ডিটেনশনে আছে এবং আমাদের দর্শকদের জিজ্ঞাসা এরকম যে এটা খুব একটা প্যানিকিং সিচুয়েশন, ওনাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে, বা সেক্ষেত্রে কেউ ডিটেনশনে আছেন, উনি কি অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না, বা তাকে যদি দেশে পাঠিয়ে দেওয়ার জন্য টাইম এবং টিকিট বুক করে ফেলা হয়, সেক্ষেত্রে উনি কি করবেন। তো এই বিষয়টা নিয়ে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন। থ্যাংক ইউ। এখন বর্তমানে যেহেতু প্রচুর ধরপাকড় চলতেছে ইমিগ্রেশনে, এটা অবশ্যই একটা রিলেভেন্ট। এবং যে মুহূর্তে আমরা এখন আলোচনা করছি, আপনারা জানেন আমেরিকাতেও একটা বেশ আলোচিত সাবজেক্ট এখন ইমিগ্রেন্ট একটা যেটা কাকে জানিস গুলি করা হয়েছে, শুট করা হয়েছে, একটা ইমিগ্রেশন অফিসার এটা করেছে। কাজে এটা নিয়ে পুরো আমেরিকায় এখন প্রতিবাদের ঝড় উঠেছে। এখন এখানেও ইমিগ্রেশনটা অবশ্যই একটা হট টক। আর বিশেষ করে যখন কাউকে ডিটেনশন দেওয়া হয়, তখন তার যাকে ধরে নেওয়া হয় কিংবা রিপোর্টিং করতে গিয়ে যখন তাকে ডিটেনশনে নেওয়া হয়, তখন এটা তার পরিবার, তার নিজের জন্য এবং তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের জন্য এটা খুব একটা স্ট্রেসফুল সময়। এই টাইমে অবশ্যই খুব দ্রুত কাজ করতে হয়, এবং এইসব পরিস্থিতিতে তাদেরকে অবশ্যই লয়ারের হেল্প নিতে হয়। ডিটেনশন সেন্টার থেকেও কিছু লয়ারের হেল্পের জন্য তারা লিস্ট দেয়, কিন্তু আপনার যদি নিজস্ব কোনো লয়ার থাকে, আপনার পরিচিত কোনো লয়ার থাকে, সেই লয়ারের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। তবে প্রথম থেকে যদি বলি যে কীভাবে স্টার্ট হয়, নর্মালি কেউ যদি কোনো রিপোর্টিংয়ে থেকে আটক করে কিংবা ঘর থেকে নিয়ে যায়, কিংবা কর্মক্ষেত্র থেকে অথবা কোনো রাস্তাঘাটে যখন রেইড হয়, সেখান থেকে যদি কাউকে ধরে নেওয়া হয়, তাহলে প্রথম তাকে তো অবশ্যই নর্মালি পুলিশ স্টেশনে নেওয়া হয়, এবং সেখান থেকে তাদেরকে অথবা একটা ইমিগ্রেশন সেন্টার নেওয়া হয়, সেখান থেকে তাদেরকে ডিটেনশনে নেওয়া হয়। কাজে এই ডিটেনশন সেন্টারে যাওয়ার আগে ইভেন কি পুলিশের হাতে থাকা অবস্থায়ও তার অ্যাক্সেস টু দ্য লিগ্যাল অ্যাডভাইস এটা অবশ্যই আছে, কিন্তু এটা নিয়ে তাকে মুখ খুলতে হবে, তাকে বলতে হবে। এটা হচ্ছে আবার নর্মাল যে
অটোমেটিক যে মানে একজন লিগ্যাল এইড সলিসিটর যে দেওয়া হয়, যেখানে ডিউটি সলিসিটর দেওয়া হয় পুলিশ স্টেশনে, ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক সময় সেটা কাজ করে না। ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন লয়ারে নিতে হবে এবং সেই জন্য আপনি সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। আপনার যদি জানা করা লয়ার থাকে, সেই লয়ার সেই পুলিশ স্টেশনে যোগাযোগ করতে পারে। তারপরে আপনি যখন ডিটেনশনে গেলেন তখন আপনার সরাসরি তারা আপনাকে একটা মোবাইল কথা বলার জন্য সুযোগ দেবে, হয় আপনার নিজের মোবাইলে অথবা তারা কোনো একটা নতুন হ্যান্ডসেট দেবে টেম্পোরারিলি। সেইটা দিয়ে আপনি আপনার আত্মীয় স্বজন, লয়ার, ফ্যামিলি সবার সাথে আপনি কথা বলতে পারবেন। আর সেখান থেকে লয়ারকে ইনস্ট্রাকশন দিতে পারবেন। আর আপনার এক একটা কেসের ফ্যাক্ট হচ্ছে এক এক রকম, কারণ কেউ হয়তো 19 বছর থাকার পরে ডিটেনশনে চলে গেছে, কেউ হয়তো এই গত কয়েকদিন আগে আসছে কোনো কারণে ডিটেনশনে চলে গেছে, কেউ হয়তো কোনো একটা প্রতারণামূলক কিছু হয়েছে, ফলস ডকুমেন্টেশন দিয়েছে, কোনো একটা কিছু হয়েছে তার জন্য ডিটেনশনে গেছে, কেউ হয়তো তার ফ্যামিলিগতভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণেও ডিটেনশনে যেতে পারে, কারণ সেখান থেকে ইমিগ্রেশন ডিটেনশন যেতে পারে। কেউ ডিপোর্টেশনের কারণে হয়তো তাকে জেলখানা থেকে সেখানে ডিটেনশন সেন্টারে ট্রান্সফার করা হয়েছে, কারণ তাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার দেশে। তো এই ক্ষেত্রে অবশ্যই লয়ারের সাথে যোগাযোগ করে তার যদি বেইলের কোনো গ্রাউন্ড থাকে সেই বেইলের জন্য চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ বিস্তারিত আলোচনার জন্য। দর্শক, আপনাদের ফোন আমরা অবশ্যই নেব। তার আগে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি যে এখন থেকে আমাদের অনুষ্ঠান আপনারা প্রত্যেক শুক্রবারে এই টাইমে, মানে 8টা থেকে 9টা রাত, এই সময় আপনারা দেখতে পাবেন। এবং আগের নম্বরটি যেটি আপনারা জানেন অলরেডি, তাও আমি বলে দিচ্ছি, 202351557888, এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে সবসময় যেগুলো পেয়ে থাকি বা পেয়েছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং অবশ্যই আমরা চেষ্টা করব আলোচনার মাঝখানে আপনাদের ফোনগুলো নিয়ে আপনাদের সাথে যুক্ত হতে। তো আমাদের দর্শকদের কাছ থেকে একটি প্রশ্ন আমরা পেয়েছি, সেটা হচ্ছে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইন্টারভিউ ছাড়াও কেস হতে পারে কি না, ওনারা জানতে চেয়েছেন। হ্যাঁ, হতে পারে। সেখানে আমরা অনেক দেখেছি যেখানে পেপার ওয়ার্কের মাধ্যমে হতে পারে। অনেকে আছে, এমন কেস আছে যারা বিভিন্ন কারণে হয়তো ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারে না। মেডিকেল কারণে হতে পারে, কেউ মেডিকেলে ভর্তি আছে কিন্তু উনি অ্যাসাইলাম করেছেন, কিংবা তার কোনো কারো সাইকিয়াট্রিক কোনো মেন্টাল হেলথের কোনো গ্রাউন্ড আছে, অন্য কোনো কারণ আছে, এই এই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে হতে পারে। কারো আইডেন্টিটি নিয়ে তার মধ্যে কোনো রিস্কি এটা কোনো পরিস্থিতি আছে। তো এইসব ক্ষেত্রে হোম অফিস চাইলে ইন্টারভিউ না করেও তারা পেপার যা আছে, কাগজপত্র যা আছে, উইটনেস স্টেটমেন্ট যা আছে, তা সব কিছু ভিত্তি করে তারা ইন্টারভিউ ছাড়া ডিসিশন নিতে পারে। তবে মেইন যে ইনিশিয়াল ইন্টারভিউ যেটা অ্যাসাইলাম ফাইল করার জন্য করতে হয় সেটা করতেই হবে। জি। তো ওনাদের আরেকটি জিজ্ঞাসা আছে, সেটা হচ্ছে আপিল চলাকালে হিয়ারিংয়ের আগে হোম অফিস কি রিভিউ করতে পারে কি না, আর যদি করতে পারে তাহলে এর আউটকাম কি হতে পারে, এই বিষয়টা নিয়ে যদি very good question indeed. Of course, Home Office can review at any time. Normally, Home Office is required to review all cases. Since you filed the notice of appeal, when it is pending before the immigration tribunal, it's their obligation to give a review decision. That means whether they still agree with you as appellant or they are still maintaining their own decision. অর্থাৎ তার ডিসিশন যদি রেখে দেয় তাহলে তাকে বলতে হবে যে ঠিক আছে, গো হেড উইথ দ্য আপিলে জাজ কী বলে দেখা যাক, কিন্তু আমরা হোম অফিস তার আপিলকে আমরা কনসিড করছি না, অর্থাৎ আপিলকে আমরা মেনে নিচ্ছি না, তার সাথে আমরা ডিফারেন্স রাখি। কিন্তু অন্য ক্ষেত্রে দেখা যায় তারা রিভিউ করে কোনো কোনো ক্ষেত্রে তারা বলে যে আমরা ডিসিশনকে উইথড্র করছি, আমরা তাকে ভিসা ইস্যু করছি, অথবা তারা বলে আমরা ডিসিশনটাকে রিকনসিডার করব, অর্থাৎ তারা পুনর্বিবেচনা করে। তখন কোর্টে জুরিসডিকশন থাকে না, তখন কোর্ট এটাকে বলে যায় তাহলে আমার এখানে নোটিশ আপিল ক্লোজ হয়ে গেল এবং অটোমেটিক আপিলটা চলে গেল, অ্যাবান্ডেন্ট হয়ে গেল। হোম অফিস তারপর একটা ডিসিশন দেবে, সেই ডিসিশন অনুযায়ী পরবর্তীতে তার কেসটা আগাবে। সেটা যদি ইয়েস হয় ইয়েস হয়ে গেল, আর নো হলে পরবর্তী আবার তখন কোর্টে এটা ফেরত আসতে। অ্যাসাইলাম বিষয়ে আমরা অনেক প্রশ্ন পেয়েছি এবং পেয়ে থাকি, সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম।
জি, প্রশ্ন করুন দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শফিকুল আলম কুরাইশ মান্ডি থেকে স্যারকে সালাম দিই। ভালো আছেন আপা? জি জি, আমরা ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। জি, আপনার প্রশ্ন করুন। আমার ব্যারিস্টার একটা মনোয়ার হোসেন। ফটোগ্রাফ আছে 18 মাসের একটা শিশুকালীন যে সময় আপনার আমার একটা ফটোগ্রাফ আছে। ও ফটোগ্রাফ দেখিয়া একজন বিখ্যাত মহিলা দইরা বইটা সৈনি ও শিশুটা হইব ঈসানবী। মানে আমি সাইকোটিক ইলনেস আর ডিসিশন নিয়েছি তো মানে ও তারা আমার সাইকোটিক বানাইছে তো না। আমি জানি না, শুনেন আপনার এটা, আপনার এই কোয়েশ্চেনটা পরিষ্কার না। আপনি এক কাজ করেন, আপনি ইমেল করেন আমাদের এখানে আইওন টিভিতে, কোনো অসুবিধা নাই। আপনি আমাদের কাছেও ডাইরেক্ট ইমেল করতে পারেন, কোনো অসুবিধা নাই, আমরা তখন এটা জবাব দেবো। আপনার এই কেসটা কোন এরিয়া অফ ল সাথে হবে, ইমিগ্রেশন না কি, এটা আমরা পরিষ্কার না। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আশা করি আপনি একটি দিক নির্দেশনা পেয়েছেন। আমরা অ্যাসাইলাম বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনি অ্যাসাইলাম আপিল সাকসেসফুল হওয়ার জন্য কি গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো জানিয়েছেন। তো আমাদের দর্শকদের কাছ থেকে যে প্রশ্নগুলো আমরা অ্যাসাইলাম নিয়ে পাই তার মধ্যে থেকে আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে যদি আপিল ডিসমিস হয়ে যায় এর পরবর্তীতে কি করণীয়? অ্যাসাইলাম আপিল আপিল ডিসমিস হয়ে গেলে ডিপেন্ড করে, আপিলটা যদি প্রথম ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল যেটা বলা হয়, প্রথম ধাপে যদি এটা ডিসমিস হয়ে যায়, তখন তার অটোমেটিক্যালি আপার ট্রাইব্যুনালে যাওয়ার তার একটা আপিল রাইট থাকে। অর্থাৎ এই আপিলে পারমিশন টু আপিলের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, সেটা করতে হবে এবং সেটাই করণীয় আপিল ডিসমিস। আর চূড়ান্তভাবে যদি ডিসমিস হয়ে যায় তাহলে তো অবশ্যই সেটা ডিফারেন্ট, এটা তখন থেকে অ্যাঙ্গেল থেকে কাজ করতে হবে। সেটা হচ্ছে তার যদি কোনো ফার্দার অপশন থাকে তাহলে তার ফার্দার সাবমিশন করা যায়, যদি অ্যাসাইলাম হয়ে থাকে, অথবা অন্যান্য কেস হলে ফার্দার রিপ্রেজেন্টেশন করা যায়, ফ্রেশ অ্যাপ্লিকেশন করা হয়। আবার আমরা খুব কেয়ারফুল থাকি, যদি আপিলের চলাকালীন সময় যদি তার সেকশন 3C মধ্যে তার পড়ে থাকে তাহলে তার 14 দিনের মধ্যে যেন তার একটা অ্যাপ্লিকেশন করা যায়, যদি সব রিকোয়ারমেন্ট মিট করা যায়। কাজে এটা ডিপেন্ড করে এক একটা কেসের এক এক রকম অবস্থা, সেটার উপরে ভিত্তি করে আমরা তখন ডিসিশনটা দিই। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দর্শক, সময় হয়ে গেছে এবার একটা বিরতির। আমরা বিরতিতে যাচ্ছি। তো বিরতির পর আমরা আবারও ফিরে আসবো ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠান নিয়ে এবং আপনাদের সাথে সরাসরি যুক্ত হবো। আমাদের সাথেই থাকুন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আয়ন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন অনুষ্ঠানে। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন যুক্ত হলেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার ইমিগ্রেশন ল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, আপডেট দিয়ে থাকেন এবং আপনারা প্রশ্ন করে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। টিভির স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার্থে নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি, 0203515788। আমরা অ্যাসাইলাম নিয়ে আলোচনা করছিলাম। অ্যাসাইলাম সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমরা দর্শকদের কাছ থেকে পেয়েছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে যারা অপেক্ষা করছেন তাদের মধ্যে থেকে একজনের ফোন আমি আগে নিয়ে নিতে চাই। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, আসসালামু আলাইকুম। বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে, অত্যন্ত দুঃখিত। দর্শক, আপনি ট্রাই করুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হব। জি, অ্যাসাইলাম বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আপনি অ্যাসাইলামের আপিল সাকসেসফুল না হলে পরবর্তীতে কি হবে সেই বিষয়টি বলেছিলেন। তো আরেক এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে অ্যাসাইলামের ভিত্তিতে পার্মানেন্ট সেটেলমেন্ট পাওয়ার পর কেউ দেশে যেতে পারবেন কিনা, কেউ যদি পেয়ে থাকেন অ্যাসাইলাম করে সেটেলমেন্টের পরে তিনি দেশে যেতে পারবেন কিনা। অ্যাসাইলাম পাওয়ার পরে কেউ যদি আমি দুঃখিত, আপনাকে একটু থামাতে হচ্ছে। দর্শক অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন আপনি। আচ্ছা, আমি একটু ছোট করে প্রশ্নটা করি স্যারের কাছে। আমার একটা ফ্রেন্ড, সে স্টুডেন্ট ভিসায় 2010-এ আসছিল।
2014 সালে তার ETS-2 ছিল, তার ভিসাটা কেটে যায়, কোনো জুডিশিয়াল রিভিউ করে নাই, কিছু করতে পারে নাই। বাট 2021 সালে তার অ্যাসাইলেন্ট গ্রান্টেড হয় 5 বছরের জন্য। তো 2026-এ মেতে ভিসাটা তার শেষ হবে, অর্থাৎ এই বছরই মেতে তার শেষ হয় ভিসাটা। সে 5 বছর সবসময় কাজ করছে, কোনো পাবলিক বেনিফিট নেয় নাই, অ্যান্ড সবসময় ট্যাক্স দিচ্ছে, প্রায় 25,000 পাউন্ড ট্যাক্স দিচ্ছে 5 বছরে। এখন তার ইনডিফিনিট লিভটা সে কবে অ্যাপ্লাই করবে? সে কি নতুন রুলে পড়ে যাবে যে গভর্নমেন্ট যে বিলটা আছে 5 থেকে 10 বছর ইনডিফিনিট লিভ? আর একটা এক্সট্রা কোয়েশ্চেন, যে সে ব্রিটিশ সিটিজেনশিপটা কখন অ্যাপ্লিকেশন করতে পারবে? স্যার অনেক অভিজ্ঞ মানুষ, স্যার যদি একটু আমাকে বলেন আর কি থ্যাংক খুশি ইউ। হবো। আচ্ছা, ওনার 5 বছর শেষ কখন হবে? মের 3 তারিখে, ওকে, জুনের 3 তারিখে, জুনের 3 তারিখে। আচ্ছা, ভেরি গুড। যে আপনি জানতে চেয়েছেন দুটো জিনিসে বেসিক্যালি, যে উনি 5 বছর হয়ে যাচ্ছে, 5 বছর পর উনি পুরনো নিয়মে, অর্থাৎ বর্তমান নিয়মে এখনো পর্যন্ত উনি কি 5 ইয়ার্স পরে পার্মানেন্ট পাবেন কিনা, পেলে কখন অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং আর একটা জিনিস, আর ব্রিটিশ সিটিজেনশিপটা কখনো, আর ওই ETS-2 একটা কোনো প্রবলেম হবে কিনা 2014 সালে? সিটিজেনশিপটা কখন হবে এটা, আরেকটা হচ্ছে আপনার কয়েকটা ইস্যু আছে এখানে। আরেকটা হচ্ছে আর একটা ETS-2 ছিল আরেকটা 2014-তে। আর সিটিজেনশিপ কখন হবে? আচ্ছা, আমি সিম্পল ওয়াইতে এটা বলি, সেটা হচ্ছে নতুন যেটা ল, এটা এখনো পর্যন্ত কিন্তু এখনো অ্যাপ্রুভটা হয়নি। এটা এই বছর যে কোনো সময় এটা আসবে, ধরেন এপ্রিল থেকে মনে করেন, অথবা মাঝামাঝি সময় থেকে এটা ইট উইল কাম ইনটু ফোর্স, এটা অ্যাপ্লাই হবে। তারা যেটা বলেছে যে প্রপোজালে, সেটা হচ্ছে অ্যাসাইলাম 20 বছর লাগবে পার্মানেন্ট হতে। যদি না তারা সুইচ করে, তারা অন্য কোনো কিছু সুইচ করে, তারা এটা হয়তো ত্বরান্বিত করতে পারে। যেমন কেউ ওয়ার্ক পারমিটে চলে আসলো কিংবা স্পাউস ভিসা আসলো, তখন এই সময়টা কমে যাবে। এখন কথা হচ্ছে, এটা কনসালটেশন সব কিছুর উপর ডিপেন্ড করছে, ডিবেটের উপর ডিপেন্ড করছে যে কি হবে ফাইনালি। এখন আমি আগের অনুষ্ঠানে বলেছি যে এটা খুব একটা আনফেয়ার হবে যদি এই আর মাত্র 6 মাস 4 মাস আছে বাকি এই ধরনের লোকগুলোকে, কিংবা 1 বছর বাকি আছে, ওনাদেরকে যদি নতুন লতে দিয়ে দেয়, যদি নতুন ল আসে। আবার এমনকি কেউকে যদি 6 মাস আগেও দেওয়া হয়েছে কিন্তু 4 বছর পরে শেষ হবে, যাকে পুরনো নিয়মে দেওয়া হচ্ছে তাকে পুরনো নিয়মে রাখা উচিত। এটা আমার মত, এটা আমার দাবি সরকারের কাছে, অবশ্যই এটা ঠিক আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আপনি নতুন লতে পড়বেন না, কারণ আপনি যেহেতু মাত্র কয়েক মাস বাকি আছে, এবং 6 মাসও বাকি নাই, খুব সম্ভাবনা আছে আপনাদের ওনাকে পুরনো নিয়মে মে মাসে পরপরই উনি অ্যাপ্লিকেশন করতে পারার। তারপর আপনারা চোখ কান খোলা রাখবেন। আমার মনে হয় ওনার ঠিক থাকবে, তারপর চোখ কান খোলা রাখবেন যদি কোনো বিপরীত কোনো তথ্য আছে কি নাই। আর আমরা সবসময় আল্লাহর রহমত থাকলে আমরা অবশ্যই সবসময় আপনাদের সামনে আসবো, আপনারা আমাদের থেকেও জেনে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তবে আমি আশা রাখি একটা ট্রানজিশনাল কিছু সুযোগ থাকবে। সেকেন্ডলি, এটা যদি আপনার পার্মানেন্ট হয়ে যায় এই বছর, তাহলে আরও 12 মাস পরে উনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, এখন আপনার কথা হচ্ছে এর মধ্যে যদি ওনার যদি কোনো বিয়ে হয়ে থাকে ব্রিটিশ সিটিজেনের সাথে, তাহলে কিন্তু উনি ওই 1 বছর অপেক্ষা করতে হবে না, যে কোনো সময় উনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা, আর কথা হচ্ছে ইটিএসের ইস্যুটা এখানে আসবে কি না। দেখেন, সিটিজেনশিপ হচ্ছে একটা ডিসক্রিশনারি ব্যাপার। সিটিজেনশিপে কী আসে না আসে এটা বলা মুশকিল, বিশেষ করে যখন আপনি গুড ক্যারেক্টার টেস্টে যাবেন। গুড ক্যারেক্টার টেস্টে আপনার সব কিছুই তারা কনসিডার করতে পারে। তবে এক্ষেত্রে এটা খুব স্ট্রংলি এটা আর্গু করতে হবে, এবং আগেই থেকে এটা ডিক্লেয়ার করতে হবে, বলতে হবে যে এই জিনিসটা 10 বছরের বেশি সময়ের আগের ঘটনা, এবং তার সে যে দোষ করেছে, এটা আমি জানি না লিমিটেড ইনফরমেশন, এটা নিয়ে কোনো আর আপিল হয়েছে, কিন্তু উনি এইটুকু বলেছেন যে কি এটা নিয়ে উনি আর জুডিশিয়াল রিভিউ করে নাই, ধরে নিলাম এটা আর চ্যালেঞ্জ হয়নি। তাহলে ওনার এই বিষয়টা কিন্তু যদিও হোম অফিস ডিসিশন নিয়েছে, কিন্তু উনি চ্যালেঞ্জ করেন নেই, কিন্তু হোম অফিসও কিছু এটা অন্যায় করেছিল, তখন আপিলের রাইট হয়তো দেয় নেই, সেখানে জুডিশিয়াল রিভিউ কথা হচ্ছে। তো সেখানে
এহসান অ্যান্ড আদার্স যে কোর্ট অফ আপিলের কেস আছে এটার উপর রিলাই করে এই আনফেয়ারনেসের কথা বলা যায়, এবং তারকে আপিলের রাইট যেহেতু দেওয়া হয়নি, কাজে তিনি এই অভিযোগ খণ্ডাতে উনি পারেননি। কাজে এইটা যেন না আসে, তবে তার মধ্যে কিছু করণীয় তার আছে। এই অ্যাপ্লিকেশনটা সফলভাবে করতে হলে খুব গুড হ্যান্ড করতে হবে, এবং এটা আপনাকে সেভাবে করতে হবে, মানে এটা কাজ করতে হবে। এই ধরনের সিচুয়েশনে যারা ইটিএস দিয়েছে কিন্তু তার হয়তো আপিল ফেল হয়ে গেছে কিংবা জুডিশিয়ারি ফেল হয়ে গেছে, হয়তো কিছু করেন নাই, পরবর্তীতে উনি বিয়ে করেও এই দেশে থাকছেন কিংবা অ্যাসাইলাম নিয়ে থাকছেন, উনি 5 বছর হয়ে গেছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করছেন, এগুলো বেশ কয়েকটা কেসের অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এগুলো সফল করা সম্ভব, তবে আপনাকে খুব কেয়ারফুলি এটা করতে হবে এবং প্রপার ওয়েতে এটা অ্যাড্রেস করতে হবে। এবং আমি মনে করি এটা আপনি যদি সম্ভব হয় একজন ভালো লয়ার দিয়ে আপনি সেটাকে এই সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটা ডিল করাবেন, তাহলে গুড ক্যারেক্টারের ইস্যুটা তাহলে এটা ওভারকাম করা সম্ভব হতে পারে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ দর্শক, আপনাকেও ধন্যবাদ। আশা করি আপনি এই দিক নির্দেশনা পেয়েছেন। আরেকটি ফোন আমরা নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম দর্শক। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্ন করুন, ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যার শুনতে পাচ্ছেন। জি, আরে উনি সেন্ট্রাল এখন এই উনি চেয়েছে এই ব্যাপারে কথাটা বোঝা যাচ্ছে না, কেটে যাচ্ছে। আপনি টেলিভিশনের সাউন্ডটা ভলিউমটা কমিয়ে দিয়ে আপনি শুধু আমাদের সাথে কথা বলেন টেলিফোনে। জি জি, না ওই আপনার ছেলে একটু মেন্টাল প্রবলেম ছিল, সেই জন্য সে 29,000 এটা কি দেখাইতে হবে নাকি? আপনি ফোনটি দর্শক, আপনি যদি ফোনটি মানে কানে লাউড স্পিকার না দিয়ে আপনি কানে নিয়ে কথা বললে হয়তো এই প্রবলেমটা থাকবে না, আমরা শুনতে পাবো ভালো করে এখন কথা। ঠিক আছে? জি, এখন এখন বল। বেটার। জি, এখন শুনতে পাচ্ছি আমরা। আবার করেন প্রশ্নটা। জি, আমার ছেলে আর কি উনি মেন্টাল প্রবলেম ছিল, এখন উনি একটু ভালোর দিকে। আমরা চাইছিলাম যে ওনাকে বাংলাদেশে নিয়ে মেরিট করার জন্য। এই ব্যাপারে কি ওনার 29,000 পাউন্ড দিতে হবে? দেখেন, আপনার ডিসেবিলিটি আছে, ধরেন আপনার ছেলের বউয়েরও কি কোনো ডিসেবিলিটি আছে সেরকম? জি না, উনি বাংলাদেশ থেকে মেরিট হ্যাঁ, করেন। তো বাংলাদেশ থেকে আসলেও তো কোনো সমস্যা থাকতে পারে। যাই হোক, যদি কোনো সমস্যা না থাকে, মেডিকেল কোনো গ্রাউন্ড না থাকে, তাহলে অবশ্যই তাকে ইংলিশ টেস্ট পাস করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। বুঝতে না, ওই পারছেন? টাকার ব্যাপারে কি? টাকার ব্যাপারে তো হ্যাঁ, এটা একটা রিকোয়ারমেন্ট, এটা মনে রাখতে হবে। আর টাকার ব্যাপারে টাকা কি পাচ্ছেন? কি জিনিস? উনি বোধহয় পিআইপি বলতে চাচ্ছেন যে PIP? উনি ও আচ্ছা, তো পিআইপি বলবেন। তো হ্যাঁ, সেটাতে উনি 29,000 পাউন্ড থেকে এটা এক্সামশন পাবেন, ঠিক আছে, এটা সম্ভব। তবে খুব ক্যালকুলেশন করতে হয়। এডুকেট মেনটেন্যান্স অ্যান্ড অ্যাকোমোডেশন যেটা আছে, যে কেউ ওই কেয়ার অ্যালাউন্স কিংবা পিআইপি এগুলি পেলেই যে অটোমেটিক্যালি নিয়ে আসতে পারবে এমন কোনো কথা, তারপরেও সেখানে একটা হিসাব করতে হয়, খুব ক্যালকুলেশনটা করতে হয়। এটা এই হিসাব করে আপনাকে এটা কাজ করতে হবে, এবং সেটাও এই ধরনের কেসগুলো অবশ্যই আপনার ভালো লয়ার দিয়ে হেল্প নিয়ে এটা কাজগুলি করবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আর দর্শক। আরেকটা কথা, জি, বলেন। বলুন। জি, আমার তো আরেকটা কথা হলো উনি চেয়েছে যে হলিডে যাওয়ার জন্য। এখন তো উনি একটা কোর্টের থেকে ইয়ে পেয়েছিল, বেল পেয়েছিল, বুঝছেন? 3 বছর হয়ে গেছে, সেই কোনো ডিসিশনে যেতে বুঝতেছি না, কি বেল কে পাইছে? না বেলে আসতে আছে উনি, বুঝছেন? কে? আমার ছেলে। আপনার ছেলে বেইলে আসছে? মানে আপনার ছেলে কি প্রিজনে ছিল? জি, বিজেপি যেতে চলতেছে এখন, মানে বাংলাদেশে। এই ক্ষেত্রে কি কোনো হবে নাকি? না, তার ক্রিমিনাল কনভিকশনের জন্য তো তার ওয়াইফ আর ইমিগ্রেশনে কোনো সমস্যা ওইভাবে হবে না, এটা তো কোনো সমস্যা নেই। আপনি জানতে চাচ্ছেন আপনার ছেলের এই সমস্যা আছে, প্রিজনে ছিল, এটা না, এখন বাসায় ওকে তারা বেইলে ছেড়ে দিতে। হ্যাঁ, এখন সে কি ভিজিট করার জন্য ও বাংলাদেশে যেতে পারবে কিনা, এটা তো কন্ডিশন। এটা তো আপনি তো
সেখানে বেইলের কন্ডিশনে দেখেন, যদি বেইলে যদি ছেড়ে দেয়, তো বেইলের কন্ডিশন যদি দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে তাহলে যেতে পারবে না। সেটা আপনাকে সেটা যদি বেইল কোর্টে দেয় আর অথবা পুলিশ দেয়, সেই জায়গায় আপনি যেতে হবে, গিয়ে এটা বেইল কন্ডিশনকে আপনি চেঞ্জ করাতে হবে। ঠিক আছে, আপনি বিদেশে যেতে হবে, এটা পারমিশন নিতে হবে অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে দর্শক আপনার ফোনের জন্য। আমরা অ্যাসাইলাম বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনি একটি যে আলোচনায় আপনি ছিলেন যে অ্যাসাইলাম পাওয়ার পর কারো যদি উনি ক্রিমিনাল কনভিকশনের কথা এসেছিল, একজন দর্শক হয়তো কোনো এরকম একটি প্রশ্ন করেছিলেন। যে প্রশ্নটি ছিল যে দেশে বা বিদেশে যদি ক্রিমিনাল কনভিকশন থাকে তাহলে সেটেলমেন্ট বা সিটিজেনশিপ উনি পাবেন কিনা, হতে পারে কিনা। আবারও আমি আলোচনায় একটু আমার বিরতি দিতে হচ্ছে, কারণ একজন দর্শক অনেকক্ষণ ধরে চেষ্টা করেছেন, ওনার সাথে একটু কথা বলে নিই। জি, আসসালামু আলাইকুম দর্শক, বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বাড়িতে সাথে কথা বলতে পারবো? একটা প্রশ্ন ছিল। জি জি, উনি শুনতে পাচ্ছেন, আপনি বলুন। আমার প্রশ্নটা হইলো, আমি হিউম্যান রাইটসে কেস মারলাম, আমাদের 10 বছরের রোগে জিও দিছে, কিন্তু আমি কি বেনিফিট পাইনি? যদি আমার কোনো আইলার প্রবলেম হইব নি, কিন্তু আমার এলাও আছে বেনিফিট পাওয়া। আচ্ছা আচ্ছা, ওকে, এটা এই মুহূর্তে একটু খুব ট্রিকি একটা কোয়েশ্চেন, কারণ যদি আপনি নতুন লতে পড়ে যান, আমি 2 বছর 2.5 বছর রয়েছে আমার এখনো। হ্যাঁ সেটাই আর কি। এখন মনে করেন তারা হোম অফিস এটা এখন বিবেচনা করতেছে, যারা বেনিফিট নিচ্ছে তাদেরকে আইএলআর ডিলে করার একটা প্ল্যান, সেটা আগামী ওই কনসালটেশনের পরে, ফেব্রুয়ারি কনসালটেশনের পরে, যখন আগামী জুন মাসের দিকে অথবা মে মাসের দিকে যখন তারা নতুন লটা বানাবে, তখন এটা বোঝা যাবে কী পরিস্থিতি হবে। বাট অ্যাট দ্য মোমেন্ট আপনার কোনো সমস্যা হবে না। বর্তমান যে লটা আছে আমি এটার উপর বলতে পারি, আপনাকে যেহেতু হোম অফিসে পারমিশন দিয়েছে, কারণ হয়তো অনেকে হোম অফিসে পারমিশন ইনিশিয়ালি দেয় না, কিন্তু পরবর্তীতে কোভিড ইত্যাদি বিভিন্ন কারণে তাদেরকে অথবা বাচ্চা কাচ্চা ইত্যাদির কারণে অনেক সময় তারা এটাকে চেঞ্জ করে দেয়, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লিকেশন করার পরে তখন বেনিফিট নেওয়ার জন্য পারমিশন দেয়। তো ওই সিস্টেমে তো ওখানে বেনিফিটটা কোনো বাধা না। সেখানে যখন 10 বছর হয়ে যাবে, 10 বছরের উপরে ভিত্তি করে তার পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য প্রাইভেট লাইফের উপরে অ্যাপ্লিকেশন করতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। তবে এখন নতুন ল আসলে নতুন ল ভিতরে কী ঢুকাবে এটা তো নিয়ে এখন আর চিন্তা করে লাভ নাই, যেটা আসার আসবে। আর আপনারা যদি এগুলি কেউ বিরোধিতা করতে চান, তারা যেগুলি আনতে চাচ্ছে সেগুলি এখন থেকে সবাই লেখালেখি করতে পারেন কনসালটেশনের জন্য, যেটা গভর্নমেন্ট অনলাইনে সুযোগ দিয়েছে। সেখানে আপনারা বক্তব্য দিতে পারেন যে গভর্নমেন্টে আমাদেরকে পারমিশন দিয়েছে, সেখানে এইটা যেন আমাদের উপরে কোনো একটা না হয়, নেগেটিভ কোনো ধরনের প্রভাব না পড়ে, এটা লিখতে পারেন সবাই। গুগলে গেলে আপনারা সেখানে কনসালটেশন অন দ্য নিউ ইমিগ্রেশন প্রপোজাল এগুলি খুঁজে পাবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনি একটি দিক নির্দেশনা পেয়েছেন। আমরা আবার আলোচনায় ফেরত আসি। আমরা আলোচনা করছিলাম যে অ্যাসাইলামের যদি অ্যাসাইলাম পাওয়ার পরে দেশে বা বিদেশে ক্রিমিনাল কনভিকশন যদি থাকে, তাহলে সেটেলমেন্ট বা সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে কি বাধা হতে পারে বা কি হতে পারে, সেই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। ক্রিমিনাল কনভিকশন থাকলে অবশ্যই সেটেলমেন্টের জন্য প্রবলেম হতে পারে। সিম্পল ইজ দ্যাট, লোক কেউ যদি 1 ইয়ার থেকে 4 ইয়ার্স পর্যন্ত তার ইয়ে থাকে, মানে ইমপ্রিজনমেন্ট থাকে, জেল সাজা থাকে, তাহলে কিন্তু তাকে 15 বছর অপেক্ষা করতে হবে পার্মানেন্টের জন্য। এটা পুরনো লতেই কিন্তু এটা আছে। কাজেই সেটা দেশে হোক বিদেশে হোক সবখানেই এটা সত্য। তবে হয়তো অনেকে বিদেশেরটা হয়তো ডিসক্লোজ করে না, হয়তো তারা জানতে পারে না, কেউ অসত্য কথা বলে, সেটা অন্য জিনিস। কিন্তু নর্মালি দেশে হোক বিদেশে হোক যে কোনো জায়গাতেই যদি এই ধরনের কোনো ক্রিমিনাল কনভিকশন থাকে, তাহলে সিটিজেনশিপ দূরে থাকুক, তার ইনডেফিনিট লিভ টু রিমেইনও হবে না। আর ইনডেফিনিট লিভ টু রিমেইন হয়ে গেলে তখন সিটিজেনশিপের আগে যদি এটা ঘটনা ঘটে, তাহলে তো সিটিজেনশিপ দেবেই না। বরং এই ধরনের কোনো কেস যদি সাজা হওয়ার আগে যদি পেন্ডিং থাকে কোনো জায়গায়, যদি তারা জানতে পারে, ইউকেতে হলে তো অবশ্যই অটোমেটিক্যালি তারা জানতে পারে, তখন তারা যতদিন পর্যন্ত ওইটার আউটকাম হবে না, ট্রায়াল হবে না কিংবা ডিসিশন হবে না, ততক্ষণ পর্যন্ত তারা সিটিজেনশিপের কোনো ডিসিশন দেবে না। আর যদি কনভিকশন হয়ে যায়, তাহলে তার বলার অপেক্ষা রাখে না, তাকে সিটিজেনশিপ
প্রত্যাখ্যান করবে। অনেক ধন্যবাদ আপনাকে। কেউ যদি আইএলআর ক্যান্সেল, কারো যদি আইএলআর ক্যান্সেল তথা রিভোক হয়ে যায়, তো সেটা ফিরে পাওয়ার সুযোগ আছে কিনা? ভেরি গুড কোয়েশ্চেন ইনডিড। আইএলআর রিভোকেশন করা হয় তো প্রথমে বুঝতে হবে যে আইএলআর কেন রিভোকেশন হয়। আইএলআর অর্থাৎ ইনডেফিনিট লিভ টু রিমেইন অথবা স্থায়ী যে তার যে পারমিশন এই দেশে থাকার পার্মানেন্ট রেসিডেন্টশিপ, সেটা হোম অফিস দিতেও পারে, ক্যান্সেল করতে পারে। ক্যান্সেল করার কতগুলি গ্রাউন্ড থাকতে পারে, যেমন কেউ ফলস কথা বলে সে আইএলআর নিয়েছিল, হয়তো তারা কয়েক বছর পরে এটা বুঝতে পেরেছে, তোমার আইএলআর ক্যান্সেল করতে পারে। আরটা কি, তারা বলতে পারে যে কি আইএলআর যাকে দেওয়ার কথা ছিল তার জায়গায় ইনি রং কোনো ব্যক্তিকে দেওয়া হয়েছে, অথবা তার ক্রিমিনাল কনভিকশন হয়ে গেছে, ধরেন 1 বছর থেকে 1 বছরের উপরে সাজা হয়ে গেল, তাহলে অটোমেটিক ডিপোর্টেশনে যখন পড়ে তখন তার কন্ডিউসিভ টু পাবলিক গুড গ্রাউন্ড যেটা আছে, এই গ্রাউন্ডে তার আইএলআর রিভোক হতে পারে। এখন এই আইএলআর রিভোক যদি হয় তাহলে আপিল করার সুযোগ থাকে নর্মালি। এই আপিলে উইন করলে তার এটা অবশ্যই সে ফেরত পাবে, অথবা আইএলআর রিভোকেশনে যখন প্রপোজাল দেওয়া হবে অথবা ডিসিশন দেওয়া হবে, তারপর যদি কোনো রিপ্রেজেন্টেশন দেওয়া হয় তার লয়ারের মাধ্যমে অথবা তিনি সরাসরি এটা যদি গ্রহণ করে, তাহলেও এটা রিভোকেশন হতে পারে। আরেকটা তো বলেছিলাম, আইনের মাধ্যমে চ্যালেঞ্জ করার পরে যদি উনি উইন করেন তাহলে এটা রিভোকেশন, অর্থাৎ তাকে প্রত্যাহার করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে, তারা এটাকে রিইনস্টেট করবে, তারা এটাকে ফেরত দেবে। ধন্যবাদ। জি, অ্যাসাইলাম সংক্রান্ত আরও যেসব প্রশ্ন আমরা পাই তার মধ্যে থেকে আরও কিছু নিয়ে আমরা আলোচনা করতে চাই, কারণ আমাদের দর্শকদের কাছ থেকে ফ্রিকোয়েন্টলি আমরা এই ধরনের প্রশ্নগুলো পেয়ে থাকি। একজন দর্শক জানতে চেয়েছেন যে ছাত্রদেরকে অ্যাসাইলাম দেওয়া হবে না, তাদের আবেদন বিবেচনা করা হবে না, এটা কতটুকু সত্যি, আর এটা আদৌ সম্ভব কি না অসম্ভব, সেটা উনি জানতে চাচ্ছেন। এই বিষয়ে ছাত্রদের অ্যাসাইলাম দেওয়া হবে না এটা বলা হয় না। ছাত্রদের অ্যাসাইলামের ব্যাপারে খুব স্ট্রিক্ট তারা থাকবে, কারণ অনেকেই কোনো রকমের স্টুডেন্ট হিসেবে ঢুকে তারা সাথে সাথে অ্যাসাইলাম চেয়েছেন অথবা কিছুদিন পরে অ্যাসাইলাম চেয়েছেন। যে এই বিষয়টা নিয়ে আমরা আরও জানবো, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার সাথে একটু কথা বলে আসি। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি বলুন দর্শক। টিভির ভলিউমটা আপনি একটু কমিয়ে যদি কথা বলতেন, কারণ আমরা কথা শুনতে পাচ্ছি না আপনার। হ্যালো, জি এখন শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউমটা কমিয়ে রাখুন প্লিজ। জি জি বলুন। ওনাকে একটা কোয়াইট সাইডে যেতে হবে, কারণ উনি বোধহয় আশপাশ থেকে নয়েজ হচ্ছে। জি আচ্ছা, বলেন, একটু দ্রুত প্রশ্ন করেন, আমাদের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে। জি দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? দুঃখিত, লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে, আপনি আবার চেষ্টা করুন, আমরা অবশ্যই আপনার সাথে কথা বলবো, আপনার প্রশ্নটি আমরা শুনবো। আমরা যে আলোচনায় ছিলাম, আপনি আলোচনা করছিলেন যে ছাত্রদেরকে অ্যাসাইলাম দেওয়ার ব্যাপারে, এই বিষয়টি নিয়ে যদি বলতেন। ছাত্রদেরকে অ্যাসাইলাম দেওয়া না দেওয়া এটা তো তাদের উপর ডিপেন্ড করে না। এটা জিনিসটা হচ্ছে হোম অফিস ইচ্ছা করলেই, কেউ ছাত্র ভিজিটার তাই বলে ইচ্ছা করলেই রিফিউজ করবে, রিজেক্ট করবে, এটা হবে না। তার কেসটা অবশ্যই বিবেচনায় আনতে হবে তাকে, তার অ্যাজ ইউজুয়াল যেভাবে করা হয় তার সমস্ত প্রসিজিওর ফলো করতে হবে। তার অ্যাপ্লিকেশন করলে তার অ্যাপ্লিকেশনটাকে রেকর্ড করতে হবে, তার ইনিশিয়াল ইন্টারভিউ করতে হবে, যেটাকে আমরা স্ক্রিনিং ইন্টারভিউ বলি, সেটা করতে হবে। এবং দ্বিতীয়ত তাকে অবশ্যই তার সাবস্টেন্টিভ ইন্টারভিউ যদি দরকার হয়, অ্যাজ আই সেড আর্লিয়ার দ্যাট ইট ইজ পসিবল উইদাউট ইভেন হ্যাভিং ওয়ান ইন্টারভিউ, ইট ক্যান বি পসিবল উইথ দ্য অন দ্য বেসিস অফ দ্য পেপার্স। তো সেটা যদি হয় সেটা সম্ভব, বাট দে হ্যাভ টু গো থ্রু অল দ্য প্রসেস। এখন ক্রেডিবিলিটির প্রশ্নে যে ছাত্র উনি কোনো রকমে এসেই ছাত্র হিসাবে ঢোকার পর উনি উদ্দেশ্য ছিল হয়তো অ্যাসাইলামের, কিন্তু উনি তারপরে অ্যাসাইলাম করেছেন, তার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আসতে পারে, তার ব্যাপারে স্ট্রিক্ট হতে পারে, তার ব্যাপারে বেশি ইন্টারভিউ করতে পারে, তার ব্যাপারে বেশি ইনভেস্টিগেশন করতে পারে, এইটুকু করতে পারে। কিন্তু আর 10টা কেসে যেভাবে নর্মালি তাকে ডিল করা হবে একজন মানুষকে, একজন অ্যাসাইলাম সিকারকে, সেইভাবে এটা করতে হবে। হোম অফিস এটা যেটাই বলুক না কেন, ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড আছে এই অ্যাসাইলামগুলো রিফিউজিদের কেসগুলোকে ডিল করার জন্য। তারা এটার
নিচে যেতে পারবে না। কাজেই সেক্ষেত্রে একটা ছাত্র যদি অ্যাপ্লিকেশন করে তারটা কনসিডার করতে হবে, একটা ওয়ার্ক পারমিট হোল্ডার যদি করে সেটা কনসিডার করতে হবে। এটা যদি কোনো স্পাউস ভিসা এসেও যদি কেউ এটা অ্যাসাইলামে সুইচ করতে চান সেটাও পারবেন। হচ্ছে রেগুলারলি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস, ফ্যামিলি ভাঙছে, এগুলি যে যত কিছু হোক না কেন সব কিছুতেই তাদেরকে এটা নর্মাল নিয়ম মানতে হবে। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আছে যে অ্যাসাইলাম করলে বেল দেওয়া হয়, এর সিগনিফিকেন্স কি, আর বেল কি সবার জন্য প্রযোজ্য হবে কিনা? অ্যাসাইলাম করলে নর্মালি তারা বেইল কন্ডিশন একটা ইম্পোজ করে দেয় ডিসিশনের মধ্যে, যদিও আমরা এটা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে এখন কমপ্লেন রেজ করছি যে দ্য বেইল কন্ডিশন শুড নট বি ইম্পোজড অন দ্য পিপল অর অ্যাপ্লিক্যান্ট হু অ্যাপ্লাইড বিফোর দ্য ভিসা এক্সপায়ার্ড। অর্থাৎ তাদের সেকশন 3C, যেটা আমরা বলি সেকশন 3C অফ দ্য ইমিগ্রেশন অ্যাক্ট 1971, তার আন্ডারে if someone has applied before expiry of the existing visa, then his or her the existing leave will automatically continue until a further decision is made on the application, for the application or asylum application, whatever. ওই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে তাকে এই যে বেইল কন্ডিশন যদি দিয়ে দেয় তখন এই সুইচিংটা প্রবলেম হয়, এটা হচ্ছে একটা ইম্প্যাক্ট। আদারওয়াইজ এটা যদি কেউ মনে করেন এটা ভুল করে দেওয়া হয়েছে তাহলে তাকে এটা লিখতে হবে হোম অফিসে, এটা লিফট করার জন্য, এটা ওখান থেকে বাদ দেওয়ার জন্য, অ্যামেন্ড করার জন্য ডিসিশনটাকে। তা না হলে উনি যদি কোনো সময় সুইচ করতে চান পারবেন না। অন্য ক্ষেত্রে বিশেষ করে ওয়ার্ক পারমিট, স্কিল ওয়ার্কার অথবা স্টুডেন্ট ভিসা অথবা পোস্ট স্টাডি ওয়ার্কের ক্ষেত্রে এটা একটু কঠিন হয়ে যাবে। আর এই তো বেইলের আর কোনো ইমপ্লিকেশন এখানে সেরকম নেই। যে নর্মাল যদি কেউ, অনেকে আছেন ইলিগেল আছেন, অনেকে ভিজিট আসছেন, তারা অথবা কেউ ওভারস্টে হয়ে গেছেন, তারা তো অবশ্যই দে আর অলওয়েজ সাবজেক্ট টু বি ডিটেইনড, এবং দ্যাটস ওয়াই ওখানে বেইলটা অটোমেটিক্যালি এটা ইম্পোজ করে। আর এই বেইল কিন্তু পুলিশের বেইল না, এই বেইল হচ্ছে সেক্রেটারি অফ স্টেট বেইল, অর্থাৎ হোম অফিসের বেইল, যেটা আপনাকে একটা টাচে থাকতে হবে হোম অফিসের সাথে, যেটা আপনাকে কন্ডিশনগুলো লিখে দেবে যে আপনি ওই অ্যাড্রেসে থাকছেন, এইটা অ্যাড্রেসে থাকবেন, না হলে চেঞ্জ করলে জানাবেন। আরেকটা হচ্ছে আপনি অত তারিখ আপনি রিপোর্ট করবেন প্রতি মাসে অথবা 2 মাসে, এই কন্ডিশনগুলো লেখা থাকে। সেটা হচ্ছে ইমিগ্রেশন আপনার উপর একটা কন্ট্রোল রাখতে চাইছে, আপনার প্রতি আপনাকে তারা মানে কী বলবো, এটা আপনি তাদের আপনার সব মুভমেন্টগুলো তাদের কন্ট্রোল রাখতে চাচ্ছে আর কি, আপনাকে রেস্ট্রিকশন করে দিচ্ছে সেভাবেই। কিন্তু এটা পুলিশের কোনো বেইল না, সেটা মনে রাখতে হবে। অনেক ধন্যবাদ বিস্তারিত আলোচনা করার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেষ করার আগে ব্যারিস্টার মনোয়ার হোসেন স্যারকে অনুরোধ করব যে আমাদের দর্শকদের জন্য কিছু বলতে। দর্শকদেরকে আমি বলবো যে অনেক চেঞ্জ আসতেছে এবং হিউজ চেঞ্জ আসতেছে, তবে আমি আপনাদেরকে বলবো এটা নিয়ে স্কেয়ার্ড হওয়ার কিছু নেই। আমরা পরিবর্তন গত 30 বছর ধরে অনেক পরিবর্তন দেখেছি। এই আপিল রাইট তুলে দিল, এইটা করলো, ওইটা করলো, ধরপাকড় করলো, যত কিছু করো না কেন, যারা লিগেলি আছে কিংবা যারা লিগেলি এসে সব কিছু করেছে, ইভেন কি কেউ যদি ন্যায্যভাবে তারা তাদের বিভিন্ন হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনগুলি করেছে, এগুলি রিজলভ না হওয়া পর্যন্ত, এগুলি শেষ না হওয়া পর্যন্ত তারা অবশ্যই নিরাপদ থাকবেন। তাদেরকে ইচ্ছা করলেই তারা হোম অফিস ধরে পাঠিয়ে দিতে পারবে না। কাজে ওভারনাইটও কিছু হবে না। এখানে অনেক ব্যাকলগ আছে, অনেক কিছু আছে সিস্টেম মধ্যে। একটা নতুন সিস্টেম আসলে সেটাও ওয়ার্কআউট করার জন্য, ইফেক্টিভ হওয়ার জন্য একটা সময় লাগে। আপনারা অলওয়েজ লিগ্যাল অ্যাডভাইস নেবেন। যদি মনে করেন যে কি নতুন সিস্টেমটা আপনাকে কোনোভাবেই আপনার জীবনকে বিপন্ন করছে, আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপর আসছে, দেন আপনাকে সেভ করতে হবে। সেভ করতে হলে আপনাকে অবশ্যই প্রপার লিগ্যাল অ্যাডভাইস নিয়ে কাজ করতে হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। দর্শক, আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এখন থেকে আইওন টিভির পর্দায় ল উইথ ব্যারিস্টার মনোয়ার হোসেন দেখবেন প্রতি শুক্রবার রাত 8টায়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।